আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন। আর আজকে আমাদের বিষয় হচ্ছে সিগনেচার অ্যানালাইসিস। আমরা আমরা যে সিগনেচার গুলো দিয়ে থাকি আসলে এটা কেমন হয়, এটার মিনিং গুলো কেমন দাঁড়ায়, বা আসলে এটার কোনো অর্থ আছে কিনা। এর আগে আমরা একটা সেমিনার করেছিলাম, যেখানে হচ্ছে আমরা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস অথবা গ্রাফোলজি নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। ওটার ভিডিওটাও বিডি মাইন্ড কেয়ার পেজ গ্রুপে আছে। আমার পরিচয়টা হলো মোহাম্মদ মিরাজ হোসেন। আমি গ্রাফোলজিস্ট, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট এবং গ্রাফো ট্রেনার হিসেবে ইন্ডিয়াতে একটা প্রতিষ্ঠান পাওয়ার অফ হ্যান্ড রাইটিং ওখানে আছে। আর হ্যান্ড রাইটিং অ্যানালাইস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটার মেম্বার একজন। আর বা আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান। আর সাইকোলজির কিছু বিষয় এখানে আবার সার্টিফাইড এনএলপি প্র্যাকটিশনার। আমি এনএলপি প্র্যাকটিশনার কোর্সটা কমপ্লিট করছি এবং সার্টিফাইড। আর জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেছি মাস্টার্সে ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি নিয়ে। এবার গ্রাফোলজি বা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস সম্পর্কে বলার আগে আমরা একটু বলি না আসলে হ্যান্ড রাইটিং অ্যানালাইসিসটা কি। এটা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির পার্সোনালিটি বা ক্যারেক্টার হচ্ছে অ্যানালাইসিস করা। কি দিয়ে অ্যানালাইসিস করা? সেই একটা পেপার উপর কলম দিয়ে যেভাবে লিখলে হচ্ছে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা কিভাবে দিয়েছে ওই নিয়ে হচ্ছে অ্যানালাইসিস। আমাদের ডিএনএ যেমন ইউনিক, আমাদের হ্যান্ড রাইটিং গুলো হচ্ছে ইউনিক সিম্বল আমরা কিভাবে প্রকাশ করি। যদিও হচ্ছে আমাদের সবার জানা, সাধারণ লোকদের কাছে সবগুলো একই মনে হয়, কিন্তু যারা গ্রাফোলজিস্ট ওরা সবকিছু পার্থক্য গুলো বুঝতে পারে। অন্যভাবে বলতে পারি, গ্রাফোলজিটা হচ্ছে যে আপনার যে লেখে তার ওই সময় সাইকোলজিক্যাল স্টেট, সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড, এই জিনিসটাকে দেখা। ওই সময় তার মনের অবস্থা কেমন ছিল, তার বিহেভিয়ার, থিঙ্কিং, ফিলিং, এই জিনিসগুলো কেমন ছিল। আর গ্রাফোলজিটা একটা হচ্ছে সুডো সায়েন্স। এটা না একদম কোনো রকেট সায়েন্স না, আবার অন্য কোনো কিছু না, এটা সুডো সায়েন্স অর্থাৎ মিডিয়াম পর্যায়ে। তবে এটার মধ্যে অনেক কিছু সায়েন্টিফিক এভিডেন্স আনার বিষয় আছে, যেটা আসলে অনেক বছর হয়ে গেছে। সবাই গ্রাফোলজি ইউনিক জিনিস ছিল, শিখে টাকা আর্ন বা অন্যদিকে চলে গেছে, এটাকে ডেভেলপ করার ওইদিকে এত বেশি মনোযোগ দেওয়া হয় নাই। বাট আমরা আলহামদুলিল্লাহ, আমি এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠান মিলে কিছু কাজ করতেছি। এই মধ্যে হচ্ছে একটা কাজ চলতেছে, সেটা হলো আমাদের যেরকম অ্যাংজাইটি স্কেল আছে সাইকোলজির, এরকম গ্রাফোলজি দেখেও অ্যাংজাইটি বাইর করা তো যায়, বাট একটা স্কেল ডেভেলপ করতেছি, ওইটা রিসার্চ চলতেছে। এই যেটা আরো সামনে অনেকগুলো রিসার্চ হবে। আর গ্রাফোলজিকে আমি সাধারণত নিজের ভাষায় হচ্ছে যদি বলি, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান মাইন্ড এন্ড বিহেভিয়ার। এটা কি দিয়ে বোঝা যায়? মানুষের হ্যান্ড রাইটিং এবং সিগনেচার অ্যানালাইসিস দিয়ে। আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে সিগনেচার অ্যানালাইসিস। আসলে এটা আমরা আমাদের নিজের নাম লেখাটা কোনো জায়গায়, এটার দ্বারা হচ্ছে আমার এই হ্যান্ড রাইটিং দ্বারা, সেটা সিগনেচার হোক আর অথবা আমাদের অরিজিনাল হ্যান্ড রাইটিং হোক, এটার দ্বারা আমার ইন্টারনাল সাবকনসিয়াস মাইন্ডের অনেক বিষয়গুলো চলে আসে। আর এটা হচ্ছে আমার সিগনেচারটা হচ্ছে আমার এই সেলফ ইমেজ, অর্থাৎ আমি নিজেকে অন্যের সামনে কিভাবে প্রকাশ করতে চাই, বা এটা হচ্ছে যে অন্যরা আমার সম্পর্কে কিভাবে থিঙ্কিং করে বা আমি চাচ্ছি। এটার উদাহরণস্বরূপ হলো, কেউ হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগতভাবে সে অনেক নরম, অনেক পোলাইট লেগ, সবার সাথে খুব মিশে। বাট পাবলিকলি সে যখন আসে তখন হচ্ছে দেখা যায় সে অনেক রাশ, অর্থাৎ অনেক অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সে অন্যদের সাথে মিশে না, খুব স্ট্রিক্ট, এরকম একটা ডিফারেন্ট। তাহলে সেই ডিফারেন্ট ইমেজটা রাখতেছে কিভাবে, অন্যরা তাকে যেন এইভাবে থিঙ্কিং করে, সে ইনসিকিউর ফিল করতেছে, না হলে চাচ্ছে অন্য লোকরা এইভাবে আমার আচরণ করলে বেটার হবে। আর এরপরে একটা কথা আছে যে হ্যান্ড রাইটিং ইজ আ ব্রেন রাইটিং অথবা মাইন্ড রাইটিং। আমরা এই যেমন কথা বলতেছি, কথা বলার সময় 15 থেকে 20% আমাদের ব্রেনে যে সেল গুলো আছে, কোষগুলো আছে, এগুলো অ্যাক্টিভ হয়। বাট যখন আমরা লিখি তখন 85 থেকে 90% হচ্ছে আমাদের ব্রেন সেল গুলো অ্যাক্টিভ থাকে। তাহলে বুঝেন যতক্ষণ ব্রেন সেল গুলো অ্যাক্টিভ থাকে, আমাদের মাইন্ড বা অন্যান্য ক্যারেক্টার গুলো কত ইজিলি আইডেন্টিফাই করা যাবে। এখানে তো ম্যাক্সিমামে সাইকোলজিস্ট, আমি একটু সাইকোলজিক্যাল উদাহরণ গুলো দিই। আমরা ক্লায়েন্ট দেখলে তখন দেখা যায় অনেক কিছু জিজ্ঞেস করে করে বলা লাগে, সে অনেক সময় হাইড করতে পারে। বাট হ্যান্ড রাইটিং হচ্ছে সেটা আর এখানে হাইড করার কোনো কিছু নাই, এই জায়গায় অটোমেটিক হয়ে যাচ্ছে সে কিভাবে প্রকাশ করতেছে নিজেকে,
এবং তার অজান্তেই তার নিজের ক্যারেক্টার গুলো শো হয়ে যাচ্ছে, কারণ এখানে 85 থেকে 90% তার ব্রেন সেল গুলো অ্যাক্টিভ। আর এই জন্য হচ্ছে আপনার গ্রাফোলজিস্টটা খুব কুইকলি যে কোনো কিছু বুঝতে পারে। এবার আসে, আমরা যে বারবার বলতেছি সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে আসে, এটা কি আসলে আন্দাজে বলতেছি নাকি কোনো এভিডেন্স আছে? অবশ্যই রিসার্চ এভিডেন্স আছে, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা পিকচার দেওয়া হয়েছে। আমাদের যেমন ব্রেনের মধ্যে ধরলাম সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে, এটা কিভাবে ইনফ্লুয়েন্স করা আমাদের ব্রেন আমাদেরকেও লেখার জন্য, যখন আমরা কলম দিয়ে লিখি, এরপর হচ্ছে ব্রেন আমাদেরকে ইম্পালস করে বা একটা প্রেশার ক্রিয়েট করে লেখার জন্য কিভাবে লিখবো। ওই ইম্পালসিভটা হচ্ছে আমার কলমের বা আঙ্গুলের মাথায় চলে আসে, এটা আমি কলমটাকে মুভমেন্ট করি সামনে পিছনে ডানে বামে। একটা পেজ যখন আমরা লিখি, আমরা হচ্ছে কি লিখতেছে, হ্যাঁ ওইটার ব্যাপারে আমরা কনসার্ন, বাট কিভাবে লিখতেছি, কোন পদ্ধতিতে লিখতেছি, এটার ব্যাপারে কিন্তু আমরা সচেতন না। ওই জিনিসটা আমার আনকনসিয়াস মাইন্ডের বিষয়গুলো নিয়ে আসছে। আমরা হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এটা না যে না আপনার সেন্টেন্স গ্রামাটিক্যাল ভুল লিখবো বা কোনো কিছু, কারণ এটা তো আপনার কনসাস মাইন্ডে করতেছে, আমরা দেখতেছি আনকনসাস মাইন্ডের বিষয়গুলো। এবার একটা আছে হচ্ছে যে সিগনেচার অ্যানালাইসিস বা হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস। এটা আমাদের হ্যান্ডরাইটিংটা হচ্ছে আমাদের, এটা আগেও বলা হয়েছে, আমাদের পার্সোনালিটিটাকে রিভিল বা প্রকাশ করে। আর একজন গ্রাফোলজিস্ট হচ্ছে একটা পেজের উপর দেখতে হাজারো ট্রেড, সেই পার্সোনালিটি ট্রেড গুলো বলে দিতে পারবে সে অন্যের সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে বা তার আচরণগুলো কেমন। আমাদের যে হ্যান্ডরাইটিংটা বা বডিটা, এটা হচ্ছে আমাদের পার্সনের ডে টু ডে পার্সোনালিটি। এরা তো গ্রাফোলজিস্ট, গ্রাফোলজিস্ট হওয়ার কারণে সাইকোলজি আমাদের ইন্টারনাল ওয়ার্ড গুলোতে এত ভালো নাও জানা আছে। যেমন আমাদের একটা সাইকোলজিতে আমরা একটা রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফ, আমরা এই দুইটা হচ্ছে যে এই খুব ইউজ করা হয় রজার্স এর থিওরি ক্ষেত্রে। রিয়েল সেলফ দ্যাটস মিন আমি ব্যক্তি পার্সন হিসেবে কেমন, আমি ইন্টারনালি আসলে কেমন। আর আইডিয়াল সেলফ আমি আসলে কেমন হতে চাই, এই দুইটার মধ্যে একটা ডিস্টেন্স থাকে। ঠিক তেমন হচ্ছে আমাদের হ্যান্ডরাইটিংটা হচ্ছে শো করে আমি ব্যক্তিগত ভাবে হচ্ছে আমি কেমন, আর সিগনেচারটা শো করে হচ্ছে আমি অন্যের সামনে কিভাবে প্রকাশ করি বা নিজেকে অন্যের সামনে কিভাবে প্রকাশ করতে চাই। আর সিগনেচারটা হচ্ছে বোঝা যায় হাউ হি ওয়ান্টস টু অ্যাপিয়ার দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম, তার চারপাশের পৃথিবী বা মানুষ তাকে কিভাবে দেখতে চায়, ওই জিনিসটা সে ফুটিয়ে তোলে হচ্ছে সিগনেচার মাধ্যমে। এটা হচ্ছে বিজনেস কার্ড। আমরা হচ্ছে ভিজিটিং কার্ড একটা দিই না, ভিজিটিং কার্ডের মধ্যে হচ্ছে দেওয়া দেওয়া থাকে আমাকে একজন লোক কি কিভাবে থিঙ্কিং করবে, আমার কোয়ালিটি কি জানবে বা সে আমার সম্পর্কে কি ধারণা নেবে, ওটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের মতো। এই আমার সিগনেচারটা হচ্ছে ওই রকম। এবার আমাদের সিগনেচারটা হচ্ছে যায়, যেমন আমাদের সোশ্যাল স্কিল গুলা, সিগনেচার দ্বারা অনেক সোশ্যাল স্কিল বোঝা যায়। এর পরবর্তীতে আমার প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ, অনেস্টি, আমার হচ্ছে কোনো কাজের প্রতি কতটুকু স্ট্রাগল, আমার কনফিডেন্স লেভেল। এর পরবর্তীতে হচ্ছে আমি নিজেকে অন্যের সাথে কেমন তুলনা করি, এই বিষয়গুলো দেখা যায়। আমি তো বললাম দেখা যায়, বাট কিভাবে দেখি, এগুলো হচ্ছে যেমন আপনার সাইজ অফ সিগনেচার, আপনার হাতের লেখা থেকে আপনার সিগনেচার সাইজ কতটুকু। স্ল্যান্ট, স্ল্যান্ট মিনস হচ্ছে আপনার লেখাগুলো ডান দিকে বাঁকানো না বাম দিকে বাঁকানো, এটা দেখা হয়। এরপর হচ্ছে আবার ফার্স্ট লেটার, আপনার প্রথম লেখাটা কতটুকু বড়, আবার লাস্ট লেখাটা হচ্ছে কতটুকু, ওটার মধ্যে ডিস্টেন্স মেনটেন করা হয়। আবার এই আপনার মধ্যখানের যে লেটার গুলো আছে এগুলো কত ছোট বড়, একটার মধ্যে আরেকটা ডিস্টেন্স গুলো কেমন, এটা ক্লিয়ার কিনা। এরপর হচ্ছে আপনার সিগনেচার কি ডাইরেক্ট কিনা, আপনার প্রেশারটা কেমন, এটা কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ। এই যে বিভিন্ন বিষয়গুলো দেখে আমরা এই কনক্লুশন গুলোতে আসি বা এই আমরা এই সামারিতে আসি। এবার এবার হচ্ছে আপনার এই পর্যন্ত যা শেয়ার করলাম, এই আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা যদি একটু বলতেন। এতক্ষণ যা বুঝলাম এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা যদি একটু বলেন, তাহলে সুবিধা হবে, এরপর আমরা নেক্সট স্টেপে যাব। ভাই হয়তো বা কারো বুঝতে সমস্যা হয়নি, তবে আপনি যদি 30 সেকেন্ড একটা সামারি করে দেন যে এতক্ষণ কি কি বললেন। ওকে, ঠিক আছে। আমি হ্যাঁ স্লাইড ওপেন করলে আবার বলে দিচ্ছি। এই এখন হচ্ছে যদি অন্যরা কেউ আরে কোনো কিছু জানার থাকলে, হ্যাঁ একজন লিখছেন এই কোনো প্রশ্ন নাই, সব ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে আমি খুব ফাস্ট যাচ্ছি, এই জন্য কোশ্চেনটা করলাম। এতটুকু যে আলোচনার তাহলে এর মধ্যে কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে আমি নেক্সট
তো নেক্সট স্টেপে যাওয়ার আগে হচ্ছে আমি কিছু জিনিস আলোচনা করি, যেটা হচ্ছে লেখা ছিল আমি কি কি বিষয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যেমন আমি এখানে একটা টপিকস দিয়েছিলাম, আমাদের হ্যান্ডরাইটিং চেঞ্জিং আর সিগনেচার চেঞ্জের মধ্যে কোনটা সহজ, কোনটা দ্বারা আমি খুব তাড়াতাড়ি একটা ইফেক্টিভ পাবো। এটার ফলাফলটা আমি পাবো হচ্ছে সিগনেচার চেঞ্জিং এর মাধ্যমে, কারণ সিগনেচারটা হয় আমাদের এক লাইনে বা একটু, এটা চেঞ্জ করা ইজি। এটা চেঞ্জ করার মাধ্যমে হচ্ছে আমার যে ক্যারেক্টার বা আমি যে আউটপুট চাচ্ছি এটা কুইকলি আসে। আর এখানে নিউরোপ্লাস্টিসিটির কথা হচ্ছে আপনার বুঝতে হবে, আমাদের মস্তিষ্কে হচ্ছে যে নিউরন গুলো অ্যাক্টিভ থাকে, এগুলা হচ্ছে যে আপনার এই আমি একটা যখন বিহেভ করি, বিহেভের জন্য কিছু নিউরন অ্যাক্টিভ থাকে, আর ওই নিউরন গুলো তখন অটোমেটিক কাজ করে। সাপোজ হচ্ছে একজন স্মোকার, সে হচ্ছে তার সকালে ঘুম থেকে বা ঘুমানোর আগে তার স্মোক না করলে ভালো লাগে না, তাহলে এই ঘুমানোর আগে তার কিছু নিউরন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, তাকে স্টিমুলেট করে যে হ্যাঁ স্মোক করতে হবে, না করলে ভালো লাগবে না। এই যাতে একটা হচ্ছে তার হ্যাবিট হয়ে যায়, তখন ওই নিউরন গুলোর এত প্রেশার লাগে না নিউ কোনো কিছু করার জন্য, অটোমেটিক কাজ করে। সেম থিং বাবা, এখন আমি যদি তার এই হ্যাবিটটা চেঞ্জ করতে চাই, নিউ হ্যাবিট আনতে চাই, তাহলে তো অন্য আরেকটা অন্য নিউরন গুলোকে অ্যাক্টিভ করতে হবে এবং অন্য আরেকটা পথ তৈরি করতে হবে। উদাহরণটা হলো একটা জমিনের মধ্যে আমি একটা, যেখানে ঘাস আছে এক জায়গা দিয়ে মানুষ বারবার হাঁটে, আমি একটা এখানে পথ তৈরি হয়ে গেল, আমি অন্য জায়গা দিয়ে নিউ আরেকটা পথ তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে স্যার একটু বলেন দেখি। আমার যদি আগের পথটাকে হচ্ছে আমি যদি ক্লোজ করে নিউ পথ তৈরি করতে চাই একটা মাঠের মধ্যে যেখানে ঘাস আছে অনেক, একটু আপনারা যদি কোঅপারেট করেন, মানে তখন আমাকে নিউ পথ তৈরি করতে হলে কি কি করতে হবে? ভাই ওই পথ দিয়ে বারবার হাঁটাচলা করতে হবে। ওকে, তাহলে ওই পথ দিয়ে বারবার হাঁটতে হলে কি আমার প্রথম দিকে সমস্যা হবে না? কারণ আমি তো হচ্ছে নতুন, এই ওখানে অনেক ঘাস অনেক কিছু আছে, এরকম আগের পথের মতন এত সোজা সুন্দর তো পথ না, আমার কি কষ্ট হবে এখানে তাহলে? প্রথম ভাই হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে। হুম, ওকে, তাহলে দ্যাটস মিন আমাকে নিউ পথে যেতে হবে, ওখানে বারবার হাঁটতে হবে, আগাছা পরিষ্কার এগুলো করলে আর এক সময় ওই জায়গায় নিউ পথ তৈরি হবে। সেম ভাবে আমার মস্তিষ্কের মধ্যে যে একটা নিউরন বা পথ তৈরি হয়ে গেছে কি কাজ অ্যাক্টিভ করার জন্য, ওইটাকে বা বিহেভিয়ার করার জন্য, নিউ বিহেভিয়ার আনতে হলে আমার একটা নিউরোপ্লাস্টিসিটি অ্যাক্টিভ করতে হবে, নিউরনকে অ্যাক্টিভ করতে হবে, তখন আমার হচ্ছে যে কাজগুলো করা আমার জন্য ইজি হয়ে যাবে। এবার এই এই জন্য হচ্ছে যে আমাদের ওই হ্যান্ড রাইটিং চেঞ্জিং এর ব্যাপার হচ্ছে আপনার আমাদের যে গ্রাফোথেরাপির উপরে সামনে এক্সারসাইজ আছে, আপনার ন্যূনতম 1 মাসের উপরে করতে হবে, তা না 21 দিন করলে 21 দিনের মধ্যে নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ হয়। আমরা 1 মাস থেকে 3 মাস পর্যন্ত হচ্ছে সাজেস্ট করি, দেন আপনার এটা একটা হ্যাবিট আনকনসিয়াস মাইন্ডে বা ব্রেনের মধ্যে আসবে, ওই সময় আপনার এই জিনিসগুলো করা ইজি হবে। এর পরবর্তীতে তাহলে হচ্ছে হ্যান্ড রাইটিং চেঞ্জ থেকে আমাদের সিগনেচার চেঞ্জটা ভেরি ইজি এবং খুব তাড়াতাড়ি ইফেক্টিভ হবে আমাদের, আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে যে বাচ্চারা হচ্ছে, আমরা যখন বাচ্চারা প্রথম সিগনেচার দেই পরীক্ষায়, যেমন আমি আমার লাইফে হচ্ছে ক্লাস 8 না 6 ছিল, বলছে তোমার সিগনেচার দাও, কিভাবে দিব আমি টিচারকে জিজ্ঞেস করছি, আমার টিচার কিছু বলতে পারে না, বলছে তোমার মন মতো দিয়ে দাও, কিন্তু সবকিছুতে তো একটা গাইডলাইন আছে, কারণ আমার এই সিগনেচার গুলো হচ্ছে যে আমাকে মানে প্রকাশ করা আমার কতটুকু হেলদি থাকবো কতটুকু আনহেলদি থাকবো সবকিছু, এটা কারণ আমাদের বডি মাইন্ডের সাথে রিলেটেড, নিউরনের সাথে রিলেটেড। অতএব আমাদের বাচ্চারা যখন সিগনেচার শিখবে, তাহলে এদেরকে আমাদের হেলদি কি কি করা যাবে না, কি কি করতে হবে, ওই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। এই তখন হচ্ছে যে আপনার এই বিষয়টা হচ্ছে যে জানতে পারবেন। এই, একটু 1 মিনিট ওয়েট করেন, একজন একটা জয়েন করতে চাই। এরপরে একটা কোশ্চেনটা হচ্ছে আপনার হেলদি সিগনেচার কি? হেলদি সিগনেচার হচ্ছে আমাদের আজকে যেমন আমরা 2টা উদাহরণ দেখব, অনেকগুলো এরকম কি বিষয় আছে যেগুলোকে আমার অ্যাভয়েড করে চলতে হবে, যেগুলো আমার সিগনেচারের মধ্যে যেন না থাকে। আবার কিছু এই 12 থেকে 13টা বিষয় আছে, এগুলো থাকে খুব পজিটিভ খুব ইফেক্টিভ, যেন ওই বিষয়গুলো থাকে, ওইটাকে হেলদি সিগনেচার বলা হয়। আর রিয়েল সেলফ আইডিয়াল সেলফের পার্থক্যের কথা বলা হয়েছে। আর আরেকটা হলো যে যেমন আমরা এখন কিছু সেলিব্রিটিদের সিগনেচার অ্যানালাইসিস বা হ্যান্ড রাইটিং দেখবো, এখানের মধ্যে হচ্ছে কারো হ্যান্ড রাইটিং না দেখে শুধু সিগনেচার অ্যানালাইসিস করা মোর ডেঞ্জারাস। ডেঞ্জারাস এর জন্য একজন পার্সন ধরলাম ব্যক্তিগতভাবে সে অনেক কুল বা ঠান্ডা বা এগ্রেসিভ, বাট সে অন্যের কাছে প্রকাশ করছে আরেক রকম, কিভাবে প্রকাশ করতেছে এটা হচ্ছে সিগনেচার, বাট তার ওই পার্সোনালিটি তার হ্যান্ড রাইটিং না দেখে কখনো সিগনেচার অ্যানালাইসিস করতে না যাওয়াটাই বেস্ট, এটা কোনো গ্রাফোলজিস্ট হচ্ছে ইয়ে করে না।
মানে প্রেফার করে না। আর এই তো যে টপিক গুলো ছিল, এরপর আমরা তাহলে স্লাইডের মধ্যে চলে যাই। আপনাদের তো এর মধ্যে কোনো কোশ্চেন আছে নাকি আমি স্লাইডে যাব? আমি কি অনেক ফাস্ট যাচ্ছি নাকি আরো স্লো যাব? ভাই আই থিঙ্ক ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রথম থেকে আসি। সিগনেচার অ্যানালাইসিস নিয়ে কথা বললাম, গ্রাফোলজি কি সেটা বললাম, আমাদের এক্সপ্রেশন গুলো বলা হলো, আমরা কিভাবে থিঙ্কিং করি, ফিল করি এবং বিহেভ করি, ওই বিষয়গুলো আমরা হচ্ছে হ্যান্ড রাইটিং, হাতের লেখা দিয়ে হচ্ছে বোঝা যায়, যেটা আমার সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে হচ্ছে এবং আমার ব্রেন দ্বারা কন্ট্রোল হয়। আর সিগনেচার সম্পর্কে বলা হচ্ছে এটা আমার নিজের ইমেজ, আমি কিভাবে অন্য সম্পর্কে থিঙ্কিং করছি, অন্যরা আমার সম্পর্কে কিভাবে থিঙ্কিং করছে সেই সম্পর্কে। আর হ্যান্ড রাইটিং যে একটা ব্রেন রাইটিং বা মাইন্ড রাইটিং, এটা ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে আমাদের ব্রেনে 50 থেকে 20% সেল অ্যাক্টিভ থাকে কথা বলার সময়, বাকি 90 থেকে 85% হচ্ছে যায় আপনার অ্যাক্টিভ থাকে হচ্ছে যায় যখন আমরা লিখি। আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ব্রেন আমাদেরকে স্টিমুলেট করে, হচ্ছে আমার আঙ্গুলকে হচ্ছে যায় সেই ট্রিগার করে বা অর্ডার দিয়ে, তখন আঙ্গুলগুলো ওইভাবে মুভমেন্ট হয়ে একটা লেখাটা হয়। আর সিগনেচার অ্যানালাইসিস হচ্ছে, এই সিগনেচার অ্যানালাইসিসটাকে আমরা বলা হচ্ছে আমাদের হ্যান্ড রাইটিং দ্বারা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটি। আর সিগনেচারটা হচ্ছে আমরা কিভাবে পৃথিবীটাকে শো করবো বা একটা বিজনেস কার্ডের মতো। আর হ্যান্ড রাইটিং দ্বারা হচ্ছে, সিগনেচার দ্বারা আমার সোশ্যাল স্কিল, প্যারেন্টের সাথে সম্পর্ক, অনেস্টি, স্টেবিলিটি, কনফিডেন্স লেভেল, এগুলো দেখা যায়। এবার সিগনেচার এটা কার, নাম তো লেখা আছে। আপনারা কেউ স্যার ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে আপনাদের কি মনে হয় স্লাইড না দেখে? ভাই আমরা তো কখনো তার হচ্ছে হ্যান্ড রাইটিং দেখি নাই, কিন্তু তার আচরণ যেটা মনে হয় হুম, যে খুব বেশি উদ্ধত টাইপ, নিজেকে হুম, বড় মনে করা এবং হুম, মানে অন্যকে ছোট জ্ঞান করা। হুম। তারপর হচ্ছে মানে খুবই কি বলবো এটা, মানে ওকে, আউটগোয়িং স্বভাবের। হ্যাঁ এবার আসি। আমরা আসলে আমাদের হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে সিগনেচার, এখানের মধ্যে সিগনেচারটা দেখে যে ডোনাল্ড ট্রাম্প পুরো স্পষ্ট কি বোঝা যায়? বোঝা না যাচ্ছে না। ভাই, বোঝা যায় না। আহ, এবার এটা হচ্ছে, এটা সিগনেচার বোঝা যাওয়া না যাওয়ার অর্থ হচ্ছে, যেমন সে নিজেকে অন্যের সামনে হচ্ছে ঠিক মতন সে রিয়েল পার্সন যেটা অন্যের সামনে সে প্রকাশ করতেছে না। এবার আসি, আহ একটা হচ্ছে নো কার্সিভ, যেমন ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার মধ্যে কার্সিভ অর্থাৎ রাউন্ড শেপ বা নরম শেপ যেগুলো আছে এগুলো নাই। তার এখানে অনলি অ্যাঙ্গেল, মানে খোঁচা খোঁচা গুলো দেখতেছেন, সব জায়গায় খোঁচা, উপরে মাথায় মানে একটু খোঁচা জাতীয় লেখা, এই এই আর্ক বা কর্নার গুলো দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গুলার। খাড়া খাড়া টাইপের হম হম। এর লেখা। এর লেখাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ খাড়া খাড়া টাইপের, কোনো কাপ বা একটা সফট জাতীয় গোল বা অন্য কোনো কিছু নাই, সবগুলোর মধ্যে অ্যাঙ্গেল আছে। এখন যদি সফট অর্থাৎ কার্ভ জাতীয় থাকতো, তখন এটা দ্বারা বোঝা যেত হচ্ছে যে একজন মানুষ সফটনেস, সে নার্চারিং, সে এই খুব নার্চার গুলো ভালো করতে পারে। বাট এখন হচ্ছে এর হচ্ছে অ্যাঙ্গুলার, অর্থাৎ সবগুলো খাড়া খাড়া বা কোনাকুনি, এই একটা হচ্ছে খোঁচানো জাতীয় জিনিস। এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা হচ্ছে বোঝায় একটা হচ্ছে সে ফিলিং অ্যাংরি এবং হচ্ছে ডিটারমাইন্ড, যেটা করবে এটা করবে। আর আরেকটা হচ্ছে ফেয়ারফুল। ফেয়ারফুল মানে সে অনেক ভয়ও পায়। আবার কম্পিটিটিভ চ্যালেঞ্জ, এরা কিন্তু অনেক সেই লেভেলের চ্যালেঞ্জ গুলো নেই, যেটা হচ্ছে আমরা রিয়েল লাইফে দেখি। সে অনেক বিগ বিগ চ্যালেঞ্জ গুলো নিয়েছে লাইফে, এবং চীনের সাথে ধরা বা অন্য কিছু। আর ওর কথাবার্তা হচ্ছে যেমন ওর একবার হচ্ছে পক্ষে বলো, একবার বিপক্ষে বলে, এই ধরনের কথা চেঞ্জিং দ্বারা কিন্তু হচ্ছে তুমি তার যে ভয় এগুলো হচ্ছে বোঝা যায়। আবার আরেকটা হচ্ছে যেমন চীনের সাথে যুদ্ধ লাগছে লাগছে, ডিটারমাইন্ড। আর অ্যাংরিনেস নিয়ে তার বলার কিছু নাই, এই যেখানে পাই সেখানেই অ্যাংরি। ওকে, বাট এই অ্যাঙ্গুলার এই কারো হচ্ছে সিগনেচারের মধ্যে হচ্ছে যদি কার্ভনেস অর্থাৎ সফটনেস যদি অ্যাভয়েড থাকে, এটা মিনিংটা কি? ল্যাক অফ ইমপ্যাথি। ইমপ্যাথিটা আমরা সাইকোলজিরা খুব ভালোই বুঝি, যেটা হচ্ছে অন্যের মতন করে তার মতন করে তাকে বোঝা,
যেন হচ্ছে আমার সমস্যা না হয়, আমার বুঝতে কোনো অসুবিধা না হয়, তার কষ্টটাকে নিজের কষ্ট মনে করে নেওয়া। আর আরেকটা হচ্ছে এটা পাওয়ার বোঝায়, আবার প্রেস্টিজ। আর একটা হচ্ছে যে অ্যাডমির, তার যে প্রেস্টিজটা আছে আর তার যে ভ্যালু আছে, এগুলো হচ্ছে যে বোঝা যায় হচ্ছে যখন হচ্ছে কেউ একটা কার্ভ, এই কার্ভ লেখাগুলা হচ্ছে অ্যাভয়েড করে যায়, তখন হচ্ছে সে নিজের ভ্যালু গুলো দেখতে যায় এবং হচ্ছে যে তার যে পাওয়ার গুলো হচ্ছে সে প্রকাশ করতে চায়। শেষে একটা আছে যেমন ডোনাল্ড ট্রাম্পের লাস্টের যে একটা আঁক দেখতেছেন, এটা দ্বারা হচ্ছে পি বোঝানো হচ্ছে, পিটা হচ্ছে অন্যান্য অক্ষর থেকে সে একটু বড় করে দিছে না? জি ভাই। হ্যাঁ, এবং হচ্ছে কয়েকটা লেখার উপরে চলে আসছে। এটাকে হচ্ছে যে এটার মিনিংটা হচ্ছে ফিলিং, মানে আমি হচ্ছে অনেক বড় কিছু, মি বিগ হাঙ্ক অফ ম্যান, মানে একটা আমি বড় আস্ত বড় কিছু। এই জিনিসটা মিনিংটা হচ্ছে তার এই হ্যান্ড রাইটিং থেকে চলে আসতে পারে। এবার পরেরটা আসি, হিলারি ক্লিনটন, একজন ফিমেল, সবাই জানি। এর লেখার মধ্যে কি সফটনেস আছে না অ্যাঙ্গুলার আছে? এর সিগনেচারের মধ্যে সফটনেস নাকি অ্যাঙ্গুলার? সফটনেস আছে। হ্যাঁ, সফটনেস আছে। এখানে ওর লেখার মধ্যে কিন্তু এত অ্যাঙ্গুলার পাওয়া যায় না। হ্যাঁ, এবার হিলারি ক্লিনটন হচ্ছে যে এই তার লেখাগুলো হচ্ছে স্ট্রেট আপ এন্ড ডাউন, অর্থাৎ স্ল্যান্ট। ভার্টিক্যাল স্ল্যান্ট বলতে হচ্ছে লেখাটা ডানে না বামের দিকে বাঁকানো, এর লেখা ডানেও বাঁকানো না বামেও দেখানো, বাঁকানো না, পুরোপুরি হচ্ছে স্ট্রেট সোজা। দ্যাটস মিন সে লর্ডস অফ কন্ট্রোল, তার ইমোশনাল যে কন্ট্রোলটা আছে সে পুরাটা করে। আর সে হচ্ছে রুল বাই হেড, তার মাথা দ্বারা, এই সে হচ্ছে তার বুদ্ধি দ্বারা পরিচালিত হয়। সাধারণত দেখা যায় অনেকে ইমোশন যেটা বললে তার সে সেটাই করে, যেটা আমরা বাঙালির হিসাবে করি, বা ফিমেল একটু ওদের মধ্যে দেখা যায়, আবার ছেলেদের মধ্যে দেখা যায়। সেটা হলো ইমোশন যেদিকে বলে ওইদিকে, তার বুদ্ধি রিয়েলিটি কি বলে ওইটা না। বাট হিলারি ক্লিনটন হচ্ছে সে চলে হচ্ছে বুদ্ধি দ্বারা, হেড দ্বারা, নট ইমোশন দ্বারা। এবার আরেকটা হচ্ছে তার লেখাগুলো একটা প্রিন্টিং লেখা আসে, আর কার্সিভ লেখা, কার্সিভ মানে হচ্ছে কানেকশন, সবগুলো একটার সাথে একটা কার্সিভ লেখাগুলো আসে। এটা দ্বারা হচ্ছে তার ক্রিয়েটিভ থিঙ্কার হচ্ছে রিফ্লেক্ট করে, তার মিউজিশিয়ান, রাইটার, স্পিকার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে এই তোমার হচ্ছে যে প্রকাশ পায়। আর আরেকটা হচ্ছে এই হিলারি হচ্ছে ওয়াইটা, খেয়াল করছো ওয়াইটা একদম স্ট্রেট সোজা। জি ভাই। হ্যাঁ, এই ওয়াইড একটা মিনিং আছে। ওয়াইড মিনিংটা হচ্ছে সে ডিটারমাইন্ড তার গোল রিচ করার ক্ষেত্রে। এখন এটা হচ্ছে তার যদি হাতের লেখা সব ক্ষেত্রে ওয়াইটা দেয় তাহলে তার আবার অন্য মিনিং হবে। লাইফ হচ্ছে সব ক্ষেত্রে এরকম ডিটারমাইন্ড হওয়া কিন্তু আমার দরকার নাই। যেমন আমরা ওয়াই, জি এগুলো দিয়ে হচ্ছে মানুষের এই প্রাইমারি ড্রাইভ, যে সেক্সুয়াল ড্রাইভ, এগুলো অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করা যায়, এখানে অনেক ব্যাখ্যা থাকে। অতএব হচ্ছে হ্যাঁ, গোলের ক্ষেত্রে ডিটারমাইন্ড, বাট তার হ্যান্ড রাইটিং স্যাম্পলটা দেখলে আরো অনেক কিছু বোঝা যাবে, তার হাজবেন্ডের সাথে তার রিলেশনশিপ কেমন। হিলারি ক্লিনটন কি বিবাহিত না অবিবাহিত সেটা তো জানি না। জি ভাই। ওকে থাক, ওদের বিবাহিত অবিবাহিত লাগে না, ওরা অসুবিধা নেই। এবার হচ্ছে দেখো, হিলারি ক্লিনটনের মধ্যে হচ্ছে রোলহান তার সিগনেচারের মধ্যে তার নামটা রাখছে। দ্যাটস মিন তার যে পার্সোনালিটি, ওন যে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব কোনোটাকে হাইড করে নিচ্ছে না। সে তার ফ্যামিলি, নিজে, তারপর হচ্ছে প্রফেশনাল, সবকিছুকে সে ব্যালেন্স করে নিচ্ছে। কেউ তো আছে না তার ফ্যামিলিকে বলে যায়, শুধু নিজেকে নিয়ে থাকে, ওই জাতীয় না। এবার পরে একটা সুন্দর রোমান্টিক ছবি দেখায়। এবার এই ব্যক্তিটাকে বলে মেয়েটা জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট। ওকে, আমি যখন গ্রাফোলজি শিখেছিলাম আরো আপনার এই 6 মাস আগে, ওই সময় তো জো বাইডেন প্রেসিডেন্ট ছিল না। আমার স্যার বারবার বলতে, দেখো নেক্সট প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবে জো বাইডেন, এ অনেক টাচি পিপল। আরে ওনার কথা কেমন না, কে প্রেসিডেন্ট কে কি ওটা তো মাথায় নিতাম না। বাট পরে ওর সিগনেচার এগুলো অ্যানালাইসিস করে দেখলাম, এখানের মধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন জো বাইডেনের করোনার আগের ছবিগুলো, সে কিন্তু মানুষদের সাথে টাচ করে করেও কথা বলতেছে, ছোট বাচ্চা হোক বড় হোক, খুব ক্লোজলি মিশে মিশে কথা বলতেছে। বাট ডোনাল্ড ট্রাম্প ওরা কিন্তু অনেক ডিস্টেন্স মেনটেন করে। এখন কিছু লোক থাকেন এরা টাচ করে করে কথা বলতে পছন্দ করে, জো বাইডেনটা হচ্ছে এমন। এখন এটা কিভাবে বোঝা যায়? এবার আসেন, এটা হচ্ছে জো বাইডেনের হাতের লেখা 2013 সালের।
এখানে কর্নার দিতে তার সিগনেচার আছে, বাট আমরা এখন এখানে হ্যান্ড রাইটিং স্যাম্পল দেখতেছি যে দুই জায়গায় যে গোল দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা তার নিচের অংশে এই জিটা আছে না, জি এর মিনিং, এরপর হচ্ছে একটা শব্দ থেকে আরেকটা শব্দের ডিস্টেন্স, এই দুই জায়গার হচ্ছে দেখে হচ্ছে আমরা আরো কয়েকটা বিষয় দেখে অ্যানালাইসিস করে তার হচ্ছে একটা শব্দ থেকে আরেকটা শব্দের এই লেখার ডিস্টেন্সটা খুব কম। এবং এটা আরো যেমন জি এর, এখানে জি এর অনেক আকৃতি তার পরিবর্তন হয়েছে। গুড বয়ের ক্ষেত্রে জি এখানে একরকম, এর পরবর্তীতে হচ্ছে যায় আরো অন্যান্য জায়গায় হচ্ছে রিয়েলি ওয়াই। অর্থাৎ এই ভ্যারিয়েশন অনেকগুলো হচ্ছে আমরা সামারি করে আসি। এটা আসা যায় যে সে একজন টাচে পিপল, সে পছন্দ করে লোকরা তার কাছে থাকুক, সে ইনসিকিউর ফিল করে অথবা অন্য কোনো কিছু, বা এটা প্লেজার ফিল করে লোকদের আশপাশে থাকাটাকে। আর আসলে হ্যান্ডরাইটিং, একজন হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করলো, আমি যখন স্লাইড তৈরি করতে চাইছি আরো ডিটেলস আনতে চাইছিলাম, পরে দেখলাম আসলে একজনেরটা নিয়ে আমি 1 ঘন্টা মানে শেষ করা যাবে না, এত ডিটেলস। পরবর্তীতে শুধু মূল পয়েন্ট গুলো নিয়ে আসছি। এবার আসি, আপনাদের অনেক কিছু তো সিগনেচার আছে, এর মধ্যে হাজার অনেক বিষয়ের মধ্যে দুইটা আপনাদেরকে প্রিভিউ শিখাই দিই কি করব। আপনারা গ্রাফোলজি সম্পর্কে জানেন, যেমন অনেকে সিগনেচার দিয়ে নিজের নাম আবার কেটে ফেলে, যেমন দুইটা উদাহরণ দেওয়া আছে, দেখতেছেন সিগনেচার দিয়ে আবার কেটে ফেলতেছে নিজের নামটাকে। হ্যাঁ ভাইয়া। ওকে, এখন এটা মিনিংটা কি? এটা হচ্ছে এক্সট্রিম অ্যালার্ম দিচ্ছে এই সম্পর্কে, সে ডিপ্রেসড এবং সেলফ হেটেড, নিজেকে নিজে সে অনেক হেট করে। সে নিজের নাম লেখলে, হ্যাঁ নিজের পরিচয় লেখলে আবার নিজেকে শেষ করে দেওয়া, অর্থাৎ নিজেকে হেট করার একটা টেন্ডেন্সি। আর পানিশ ওয়ান সেলফ, সে নিজেকে হচ্ছে পানিশ করার হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে। বাট এটার আরো আদার্স মিনিং আছে। একটা সিগনেচার কখনো একলা অ্যানালাইসিস করা যায় না তার হ্যান্ড রাইটিং না দেখে। এখন কারো যদি এই ধরনের থাকে এরকম সিগনেচার, তার নাম লেখে নাম কেটে দেওয়ার, এটা থেকে আপনি একটু বের হয়ে আসুন। এটা বললে এটা একটা। আরেকটা হচ্ছে স্মল সিগনেচার, যেমন আমার হাতের লেখা যেমন যতটুকু সাইজ, বাট আমার সিগনেচারটা আমি দিতেছি অনেক ছোট। এটার মিনিংটা কি দাঁড়ায়? এটার মিনিংটা দাঁড়ায় ল্যাক অফ সেলফ কনফিডেন্স। আমার যে রিয়েল সেলফ, আমার যা আইডি, মানে আমি যা যতটুকু জানি বা আমার যে শক্তি, আমি অন্য কাছে প্রকাশ করি না। আমি নিজেকে অনেক ছোট মনে করি, আমার যে আত্মবিশ্বাস ওইটা কম আমি শো করতেছি, কারণ সিগনেচারটা আমার লো হচ্ছে। আর ল্যাক অফ ইন্টারেস্ট টু স্পিক দেয়ার মাইন্ড, তারা নিজের কথা বলা নিজের সাথে বা অন্যের সাথে, এটা হচ্ছে তাদের পারে না, কারণ নিজেদেরকে সবসময় ছোট থাকে। আর সোশ্যাল গ্যাদারিং এরা হচ্ছে অপছন্দ, কারণ নিজের সেলফ স্টিম লো থাকলে, যে বা সাইকোলজিস্ট ম্যাক্সিমাম এটা সেলফ স্টিম লো থাকলে কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকে সবগুলো এর মধ্যে চলে আসবে, এবং এর মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম গুলো থাকবে। এখন আপনাদের জন্য একটা ফ্রি সাজেশন, হাতের লেখা যা আছে ইচ্ছে একটু বড় সিগনেচারটা করবেন, বাট আমার অনেক বেশি না। এবার হচ্ছে আমাদের আজকের যে বিষয়গুলো, এগুলো প্রায় আপাতত শেষের দিকে আসলাম। এবার হচ্ছে আপনার আরেকটা বিষয়, আগামী শুক্রবার এই টাইমে হচ্ছে গ্রাফোথেরাপির উপর একটা ওয়ার্কশপ নিব ইনশাআল্লাহ। সেটা হবে আপনার এই আপনার কিভাবে আমরা আমাদের স্ট্রেস, মানসিক চাপ গুলো হচ্ছে কমাতে পারি, আর কনসেন্ট্রেট মনোযোগিতা বাড়াতে পারি গ্রাফোথেরাপি ইউজ করে। ওইটার উপর একটা থাকবে বাকি, ওইটা ফ্রি থাকবে না, ওইটা ফ্রি থাকবে 200 টাকা। এই তো, আমার নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করলে হবে। আরেকটা হচ্ছে এটাও আবার ফ্রি তাদের জন্য যারা হচ্ছে গ্রাফোলজি কোর্স শুরু করবে জানুয়ারি থেকে, তাদের জন্য এটাও ফ্রি থাকবে, তাদেরকে আবার টাকা দেওয়া লাগবে না। আর ভাইয়া এটা কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? জি জি, ই সার্টিফিকেট দেওয়া হবে। ই সার্টিফিকেট, আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি। আর আরেকটা হচ্ছে আমি জানুয়ারির 8 তারিখ থেকে প্ল্যান করতেছি গ্রাফোলজি কোর্স শুরু করব। কজ আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে স্কিলফুল গ্রাফোলজিস্ট তৈরি করা। গ্রাফোলজি নাই, ফার্স্ট ব্যক্তি সম্ভবত আমি। এখন গ্রাফোলজি না হলে হেলদি রাইটিং, কারণ আমরা যখন লিখবো আমাদের স্ট্রেস রিডিউস গুলো কমে যাবে। এখন আধুনিক হওয়ার কারণে আমাদের লেখা কমে কমে যাচ্ছে। যেমন আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে যাই, আমরা অরি বক্স লিখে, আমরা থট চ্যালেঞ্জিং করি, অনেক ক্ষেত্রে আমরা লেখা দিই, দ্যাটস আমরা বলেছি কথাগুলো লিখো। লিখা হচ্ছে যে তাহলে কথাগুলো কষ্টগুলো বাড়বে, বাট ওটা তো সাইকোলজি। গ্রাফোলজিতে আলাদা টেকনিক আছে, ওরা হ্যান্ড রাইটিং এর কথাগুলো বলে। আর যেমন একটা হচ্ছে সিগনেচার দেখেই তো বুঝতে পারছেন, কেউ যেমন কেটে ফেলতেছে, দ্যাটস মিন সে নিজেকে নিজে হার্ম করতেছে। এটা এরকম না যে আপনি অ্যাজাম্পশন করছেন, এগুলো সাইন্টিফিক এভিডেন্স। যেমন কয়েকজন হচ্ছে পলিটিশিয়ান যারা খুব মারা গেছে, পৃথিবীতে খুব ফেমাস, বা এদেরকে অনেক হঠাৎ করে আত্মহত্যা করছে, এদের সবাই সিগনেচারের মধ্যে একটা জিনিস কমন ছিল, লাস্টে যে একটা অক্ষর আছে
ওই জিনিসটা, তাহলে এরকম সবার এরকম সেম ক্যাটাগরির এই জাতীয় লোকদের এই সিগনেচার পাওয়া যায়। এইভাবে অ্যানালাইসিস করা হয়েছে। আর গ্রাফোলজি তৈরি করে আমার হচ্ছে বাংলাদেশে এখন তো ইংলিশের হ্যান্ড রাইটিং গ্রাফোলজি করা হচ্ছে, আমার 5-10 বছরের টার্গেট আছে ইনশাল্লাহ বাংলা লেখার এই গ্রাফোলজি হচ্ছে চালু করা, বাট এটার জন্য আমার অনেক রিসার্চ করতে হবে। মনে করেন 10-20 হাজার হ্যান্ড রাইটিং স্যাম্পল আমার অ্যানালাইসিস করতে হবে, যেটা আমার একার পক্ষে সম্ভব না। এই জন্য আমি চাই অন্যরা গ্রাফোলজিস্ট হোক, নিজেরাও নিজের সম্পর্কে জানুক, অন্যের সম্পর্কে জানুক। আর এটা শুরু হবে হচ্ছে যে আপনার 8 তারিখ থেকে, সরি এটা আমি 12 লিখছি, এটা জানুয়ারি মাসে হবে। আপনার জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হবে এবং 2 মাসে থাকবে। মূলত 18টা সেশন নিবে, একটা হবে আপনার 1 ঘন্টা 10 মিনিট করে ক্লাস, টোটাল 21 আওয়ার্স, এবং এটা সার্টিফিকেট থাকবে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ গ্রাফোলজি থেকে। আর কোর্স ফিটা 1500 টাকা রাখা হয়েছে। কেউ যদি ডিসেম্বরের 30 তারিখের আগে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে 1000 টাকা হচ্ছে আপনার ডিসকাউন্ট রাখা হয়েছে। আবার ইনস্টলমেন্টের মধ্যে 2 ধাপে ভেঙে ভেঙে কেউ টাকা দিতে পারবেন। ভাই ওটারও ওইখানে 15,000 দেওয়া আছে মনে হয়। জি জি, 15,000-ই বলছি। আপনার 15,000 টাকা হচ্ছে পুরো আপনার এই কোর্স ফি। আর কেউ যদি 30 তারিখের আগে হচ্ছে রেজিস্ট্রেশন করে তাহলে 1000 টাকা হচ্ছে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে। আর ইনস্টলমেন্ট বলতে হচ্ছে আপনি 2 ধাপে টাকাটাও পেড করতে পারবেন যদি আপনি চান। আর আমার আসলে দেখেন এটা, এই যেমন আমি নিজে শুধু এই ইন্ডিয়ান হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা শুধু যুক্ত হইতে আমার বেশি কত লাগতো জানেন? শুধু এরা যে ক্রাইটেরিয়া গুলো দিছে এগুলো আমার ফিল আপ করতে আমার 18,000 রুপি শুধু ফি লাগছে। এই আর এই কোর্স গুলো সাধারণত অন্য জায়গায় করলে এরা বেসিক অ্যাডভান্স নাম দিয়ে করায় 20 থেকে 40 হাজার টাকা লাগে। বাট আমি চাচ্ছি স্কিলফুল লোক তৈরি হোক, এই জন্য অনলি আমার 5 পিপল টার্গেট। আমি মনে হয় না এই জানুয়ারি মাসে 5জন নিয়ে শুরু করবো, আমি 2-1 জন হলেও শুরু করব। কারণ তাদেরকে আমি যোগ্যভাবে তৈরি করে আমার অনেক রিসার্চ গ্রাফোলজি নিয়ে অনেক প্ল্যান আছে, সামনে আগাবো। যেমন আমি তো আগে বললাম আমি এখন এনজাইটি স্কিল ডেভেলপ করতেছি, সামনে ডিপ্রেশন আরো অনেক কিছু আছে, ওগুলো রিসার্চে তাদেরকে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এবার আসেন আপনারা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস যে শিখে কি কি জানতে পারবেন। আন্ডারস্ট্যান্ড সেলফ এন্ড আদার্স ইন বেটার হয়, নিজেকে এবং অন্যকে বেটার হইতে জানতে পারবে। এরপরে এনার্জি লেভেল অফ দ্য পার্সনের এনার্জি লেভেল অর্থাৎ শারীরিক এনার্জি। অনেকে আছে চা খেয়ে টিভি দেখে তার জীবন পার করতে আনন্দ, কেউ আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে অনেক পছন্দ করে, তার এটা ম্যারিটাল লাইফেরও সেম উদাহরণ। আরেকটা হচ্ছে অ্যাম্বিশাস, সে কত উচ্চাকাঙ্ক্ষী এই জিনিসটাও বোঝা যায়। একজন ব্যক্তির হিডেন পটেনশিয়ালিটি উইকনেস গুলো কি আছে নিজের এবং আদার্স, অর্থাৎ যে হ্যান্ড রাইটিং স্যাম্পল ওগুলো দেখে বুঝতে পারবে। সেলফ স্টিম একটা বিশ্বাস যে আছে, আত্মমর্যাদা, তার এটা কি পরিমাণ লেভেল এটাও জানতে পারবেন। আরেকটা হচ্ছে ট্রাস্ট অর্দি, একজন কতটুকু পরিমাণ হচ্ছে বিশ্বাসী, সেই তাকে কতটুকু বিশ্বাস করা যায় এটা হ্যান্ড রাইটিং এর মাধ্যমে রিফ্লেক্ট করে। আর অনেকে হচ্ছে তার চাইল্ডহুড অনেকের অনেক কষ্টে থাকে, মা বাবা থাকে না বা হচ্ছে কিছু কষ্টগুলো সে এখনো ক্যারি করে, এগুলো আপনি জানতে পারবেন। আবার ওভারকাম দ্য ডিপ্রেশন ফিয়ার, আপনি হচ্ছে যখন ডিপ্রেশনের সিমটম গুলো কেন কোন জায়গা থেকে আসতেছে আপনার আনকনসিয়াস মাইন্ডে কোথায় এটা এই মানে অ্যাটাক করতেছে, ওইটা যখন আপনি অ্যাওয়ার হবেন এবং হ্যান্ড রাইটিং চেঞ্জিং এর মাধ্যমে আপনি ওভারকাম দ্য ডিপ্রেশন আসতে পারবেন। আবার কে সেলফিশ এবং হচ্ছে কারা খুব ভালো এই সম্পর্কে জানতে পারবেন। আর একজন হচ্ছে কি তার জীবনের লাইফে কোন দিকে ফোকাস করে ওই সম্পর্কে জানা যায় যখন কোর্স গুলো করা যাবে। আর ক্রিয়েটিভিটি একজন মানুষের কেমন সেই সম্পর্কে জানতে পারে। আর প্যারেন্টস দের সাথে হাউ পেশেন্ট, সে কতটুকু ধৈর্যশীল এই সম্পর্কে জানা যায়। আর কোন জবটা কার জন্য পারফেক্ট, যেমন আমার হচ্ছে যে বিশ্বস্ত না, যে হচ্ছে টপ এই মানে সিকিউর না, মিথ্যাবাদী, কিন্তু আমি অ্যাকাউন্টস এর জিনিস দিয়ে তো লাভ নেই, অন্য সাথে মিথ্যাবাদী করবে। বাট আবার আমি এমন একজনকে লোক দিলাম, ম্যানেজারের দায়িত্ব দিলাম, যে হচ্ছে অন্যের সাথে কথা বলতে চায় না, ডিস্টেন্স মেনটেন করে। এগুলিকে আমি যদি ম্যানেজার দায়িত্ব দিই বা লিডারশিপের দায়িত্ব দিই, অন্যের সাথে স্টাফদের সাথে কিভাবে কমিউনিকেশন করবে এইগুলো আমরা জানতে পারবো। এরপরে ইনহ্যান্স অ্যাবিলিটি টু লিড অর ম্যানেজ পিপল, কিভাবে ম্যানেজ পিপল করার ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাবিলিটি গুলো ইউজ করা হয় সেটাও জানা যাবে। আর ইমোশন, হাউ একজন ব্যক্তি কতটুকু ইমোশন, এটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। একটা হচ্ছে আমি একজন, যেমন অনেকের আছে মুড সুইং করে, এখন ভালো এখন খারাপ, এটা তো আমরা লাইফে জানি। বাট হ্যান্ড রাইটিং দেখে ইনস্ট্যান্ট দেখে সাথে সাথে বলে দেওয়া যাবে ব্যক্তির মুড সুইং কি লেভেলে করে বা ইমোশন সে কতটুকু এক্সপ্রেস করে বা কতটুকু সে সাপ্রেস করে রাখে। আর আরেকটা হচ্ছে রিলেশনশিপ, তার প্যারেন্টের সাথে কিভাবে রিলেশনশিপ মেনটেন করে সেগুলো জানা যায়। আরো সুইসাইডাল টেন্ডেন্সি কিছু সিমটম গুলো পাওয়া যায় হ্যান্ড রাইটিং দেখে। আর
আরেকটা হচ্ছে যে এই একজন ব্যক্তি ডিপ্রেশনে সাফার করতেছে কিনা সেটাও জানা যায়। আর আপনার হচ্ছে আমি কিভাবে ট্র্যাকেল দিব হচ্ছে কারো হ্যান্ডরাইটিং দেখে, বা আমি একটা হচ্ছে সাপোজ আমি একজনকে দেখলাম তার ম্যারিটাল হচ্ছে লাইফ আনস্যাটিসফাইড, এখন আমি কি সরাসরি বলে দিব, বা একজন হচ্ছে মুড সুইং খুব বেশি, আমি কি সরাসরি বলে আপনার অনেক মুড সুইং, তাহলে তো সেই ইনস্ট্যান্ট আমার উপরে রাগ করা শুরু করবে। অতএব আমি কিভাবে এই অ্যানালাইসিসটা বলবো সেটাও জানবো। আর আমার যে টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং, ওরিয়েন্টেশন স্কিল, এইগুলোর সাথে আর অনেক কিছু জানা যাবে। আর কোর্স রিলেটেড যে ইকুইপমেন্ট আছে সেগুলো ইনশাল্লাহ দেয়া হবে। আর আমার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি। এই তো, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আরো যদি কোনো কোশ্চেন থাকে বললে ভালো হয়। জি মনোজ ভাই, হচ্ছে চ্যাট বক্সে জানতে চাইছেন যে গ্রাফোথেরাপিটা কি আসলে, যদি একটু শর্টে বলতেন। ওকে, গ্রাফোথেরাপি হচ্ছে যে আপনার আমাদের যে হ্যান্ড রাইটিং চেঞ্জিং করে এবং হ্যান্ড রাইটিং কিছু এক্সারসাইজ ইউজ করে আপনার হচ্ছে যে আমাদের ক্যারেক্টার বা পার্সোনালিটি গুলো চেঞ্জ করাটাকে গ্রাফোথেরাপি বলা হয়। অর্থাৎ হ্যান্ড রাইটিং চেঞ্জ করার মাধ্যমে কিছু আমার নিউ হ্যান্ড রাইটিং প্যাটার্ন এক্সারসাইজ করার মাধ্যমে আমার নিজের বিহেভিয়ার এবং মাইন্ড চেঞ্জিং এর ব্যাপার, তাই হচ্ছে গ্রাফোথেরাপি। ভাই অনেক সময় তো দেখা যায় যে 1 বছর আগে আমি যেরকম লিখছি 1 বছর পরে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা আমি নিজের অজান্তেই হয়ে গেছে চেঞ্জ, যেরকম লিখলে সুন্দর হয় এরকমই লিখি। তখন কি এখন বুঝবো যে আমি 1 বছর আগে আমার পার্সোনালিটি যেমন ছিল এখন আমি চেঞ্জ হয়েছি এরকম? আপনি আপনি নিজে বলুন, 1 বছর আগে আপনি যেমন ছিলেন 1 বছর পরে কি তেমন ছিলেন? আপনার রিয়েল সেলফ আইডিয়াল সেলফের মধ্যে কোনো পার্থক্য, নিয়তনত্ব আসে নাই? হ্যাঁ ভাই আসে তো, কিন্তু মানে হাতের লেখা আমি আমি যদি চেঞ্জ হই তাহলে সেটা হাতের লেখাই ফুটে উঠবে এরকম বিষয়টা। জি অবশ্যই, কারণ এটা তো আপনার আনকনসিয়াস। এই 90 বললো না, 95% থেকে 90% হচ্ছে আমাদের ব্রেন সেল গুলো অ্যাক্টিভ থাকে, যেটা রিফ্লেক্ট হয়ে যায়। আপনার আরেকটা হচ্ছে আপনাদের কাছে দেখে মনে হয় সুন্দর অসুন্দর এতটুকু, বাট আমরা তো হচ্ছে ওগুলো দেখি না, আমরা দেখি অনেকগুলো ট্রাম, তো বুঝতে পারছেন, আমরা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দেখি, যেটার দ্বারা আসলে বোঝা যায় আসলে একজনের কতটুকু চেঞ্জ হয়েছে। আমার নিজেরও তো আমার 6 মাসের মধ্যে কত পরিবর্তন হয়েছে, আমি আমার হ্যান্ড রাইটিং দেখে বুঝতে পারি। আর আমার প্যারেন্টের সাথে কার কি সম্পর্ক, আমার হ্যান্ড রাইটিং দেখে আমি বুঝতে পারি আমার সাবকনসিয়াসে কি চলতেছে, বা কার উপর কত রাগ ভালোবাসে এগুলো। ভাই ওই কোর্সটা করলে কি আমরা মানে অন্যটা দেখে বুঝতে পারবো, জাজ করতে পারবো যে সে কেমন? অবশ্যই, আপনার হ্যান্ড রাইটিং এটা আপনার নিজের হোক অন্যের হোক, আপনার হাতের লেখা দেখেই সব বুঝে ফেলতে পারবেন। তবে একটা আগের কথায় বলা ভালো, এটা হচ্ছে একটা প্র্যাকটিস বেস। আপনি শিখলেন 2 মাসে, শিখে আপনাকে 2 মাসের মধ্যে হচ্ছে যে 18টা সেশন, এর মধ্যে আমি ওইগুলো পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়া বই। অন্য জায়গায় সারা শিখে আমি তার চেয়ে আরো বেশি ট্রাই করি দেওয়ার জন্য। বাট আপনার প্র্যাকটিস নিজে করতে হবে, ন্যূনতম 6 মাস 1 বছর আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এটা আমি মনে করি কাউন্সিলিং থেকে আরো ডিফিকাল্ট। কাউন্সিলিং এ কয়েকটা স্কিল প্র্যাকটিস করে, আমি নিজেও কাউন্সিলিং করতে হালকা, বাট আমার থেকে কাউন্সিলিং থেকে গ্রাফোলজি আরো বেশি কঠিন লাগলো। এবং হচ্ছে কঠিন না মানে প্র্যাকটিস বেস মনে হলো, প্র্যাকটিস না করলে আপনি সব ভুলে যাবেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আচ্ছা প্র্যাকটিস ভাইয়া, বলতে কি মানে আকি আপু আগে শেষ করেন, এরপরে আপনি রোশন তালুকদার আপু বলেন। হ্যাঁ, আকি আপু বলেন। হ্যাঁ প্র্যাকটিস বলতে হচ্ছে যে আমরা মানে অন্যটা দেখে মানে ওইগুলো আর হুম কি হুম, মেজার করার ইয়ে থাকবো, মানে মেজার করার ভিতরে থাকবো আর কি। জি জি জি, আপনি মানে ওইগুলো আপনার অন্যের হ্যান্ড রাইটিং শিখবো গুলো, হ্যাঁ, আপনি এগুলো শিখে শিখে হচ্ছে অন্য হ্যান্ড রাইটিং গুলো অ্যানালাইজ করবেন। যেমন আমার 18টা সেশনের মধ্যে আমি রাখছি, লাস্ট 3টা সেশনে রাখছি হচ্ছে হ্যান্ড রাইটিং স্যাম্পল, হচ্ছে কিভাবে করবেন ওইটা একদম হাতে কলমে দেখে দেওয়া। আমাদের কোর্স গুলোতে দেখে দেওয়া হয় না, পরে সুপারভিশনের নাম করে আরো টাকা নেই। বাট আমি হচ্ছে আমার প্ল্যানের মধ্যে আছে আপনার এই হ্যান্ড রাইটিং কিভাবে অ্যানালাইসিস করে, একটা না কয়েকটা এরকম 3টা সেশনে বারবার দেখিয়ে দেওয়া, যেন আপনারা ইজিলি ভাবে এগুলো করতে পারেন। হ্যাঁ, এবার রোশন আপু আপনি বলেন, রোকসানা তালুকদার। জি, আমি বলতে চাচ্ছিলাম, আমি বাচ্চাদের স্কুল টিচার তো। বাচ্চাদের লেখা আর বড়দের লেখার মধ্যে তো একটা পার্থক্য হয়েই যায়। মানে বাচ্চারা ছোটবেলায় একটা বড় বড় একটা ভাব ধরে লেখে, মানে বড় শেপ গুলো, লেখার স্টাইল গুলো বড় হয়। তারপর আস্তে আস্তে মানে বড় হলে তো ওদের প্রত্যেকটা মানুষেরই লেখার মধ্যে একটা চেঞ্জ আসে। তাহলে এখানে কি পার্সোনালিটির মধ্যে আসলে চেঞ্জটা কিভাবে দেখা হচ্ছে? ওকে, আমরা গ্রাফোলজিস্টরা বাচ্চাদের হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করি না, অর্থাৎ বিশেষ করে 14 বছরের নিচে, 14-15 বছরের নিচে কারো বাচ্চাদের হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করি না। এই জন্য করে না কারণ এদের ডেভেলপমেন্ট স্টেজ এখনো শেষ হয়নি, এরা এখনো নিজেদের ডেভেলপমেন্টের পর্যায়ে চলতেছে।
এদের সবকিছু এখন ডেভেলপমেন্ট, যে পার্সোনালিটিটা আনকনসিয়াস মাইন্ডে এখন হচ্ছে পুরো রিস্টোর হয় না। এই জন্য বাচ্চাদের বিশেষ করে 15 বছরের নিচে ধরেন, 15 বছরের নিচে এদেরকে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করা হয় না। বাট ওদেরকে একটু কিছু জিনিস শেখানো হয়, যেটা হেলদি হ্যান্ডরাইটিং। অর্থাৎ একটা হচ্ছে দেখেন, গ্রাফোলজির সাথে হাতের লেখা সুন্দর করার কোনো সম্পর্ক নাই। গ্রাফোলজি হচ্ছে আপনার মাইন্ড বিহেভিয়ারের সাথে সম্পর্ক। এখানে কিছু টেকনিক বলে দেয়, এইগুলো এগুলো ইউজ করো, অর্থাৎ তুমি তোমার ফিউচারে ইউজ করো, সোশ্যাল রুলস গুলো মেনটেন করো। এখন এটা তো আমি মুখে বললাম, বাট এটা হ্যান্ড রাইটিং এর মাধ্যমে বলে দেওয়া, তার এই সিগনেচার গুলোকে ঠিক করে রাখে। কারণ একটা বাচ্চার সিগনেচার সে ছোটবেলায় শিখে। এই সময় যদি সে একটু লিডারশিপ, তারপরে সাকসেসফুল দের মতন সিগনেচারটা হচ্ছে শিখে, সেলফ স্টিম যাদের হাই ওই যখন, তাহলে এটা তার মধ্যে অটোমেটিক চলে আসবে। আর আপনি যে বড়টা বলছেন, আমরা এভরি টাইম উই আর চেঞ্জিং, আমরা প্রতিটা তো সময় চেঞ্জ হচ্ছে। আজকের যে আমি বিকেলে আমির মধ্যে অনেক পার্থক্য আছে, যদি আমরা সেলফ অ্যাওয়ার হই। এরপর আজকের আমি 2 মাসের পর বা 3 মাসের পর মধ্যে, তখন ওই হ্যান্ড রাইটিং মধ্যে ওই জিনিসগুলো রিফ্লেক্ট হয়, যেটা আমরা আসলে কখনো খেয়াল করি দেখি না। বাট আপনি গ্রাফোলজিস্টের কাছে এনে দিবেন, সে আপনাকে বলে দিতে পারবে এর মধ্যে কি কি পার্থক্য গুলো হয়েছে। আপনি উত্তর পেয়েছেন? জি ভাইয়া, পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম। এবার অন্য কেউ কোনো কোশ্চেন? ভাইয়া, আমারই আরেকটা প্রশ্ন আছে। যেমন যে ছোট বাচ্চাদের যখন আমরা লেখানো শুরু করি, আমরা খুব পারফেকশনের দিকে জোর দেই, যে একদম ওরকম হতে হবে, এটা এর মতোই হতে হবে, বিটা বির মতোই হতে হবে। একটু আঁকা বাঁকা হলে আমরা বলি মুছে আবার লিখো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি তাহলে তো আমরা ধরে ধরে ওদেরকে শিখাচ্ছি? হ্যাঁ, তাহলে 15 বছর পর্যন্ত যে বাচ্চাটা ওটাই ফলো করবে, উম, হয়তো বেশিরভাগই করবে না, কিন্তু যে হয়তো একজন দুইজন হলেও করে যাচ্ছে ওরকমই, তাহলে কি মানে কি ধরে নিব এটা ওর ক্যারেক্টারটা এরকম হচ্ছে, নাকি মানে ওর সেটা মনে রেখেছে দেখে হচ্ছে? এখন এটা আপনি বলেন। আমি আপনাকে বলি, সেটা হলো, আমরা ছোটবেলায় যেমন আমার মা আমাকে যেভাবে অক্ষর শিখিয়েছে, যেভাবে সেন্টেন্স মেকিংটা শিখিয়েছে, আমি কি এখন পর্যন্ত সেভাবে সেন্টেন্স মেকিং করি? না। এখন কেউ যদি মেনটেন করে, এটারও একটা ব্যাখ্যা আছে। এটারও মেনটেনের ব্যাখ্যাটা হচ্ছে, সে তার যে ফ্যামিলি রুলস রেগুলেশন গুলো আছে, ওই ব্যক্তির গুলো দেখেন, আপনার লেফট হ্যান্ড স্লাইড, অর্থাৎ এই বাম দিকের যে লেখাটা লেখে সবগুলো অনেক স্ট্রিক্ট থাকে। সে ফ্যামিলি রুলস গুলো যেন ফলো করে আসে, ওইটা তার হ্যান্ড রাইটিং এর মাধ্যমে প্রকাশ পাবে। আর আরেকটা হচ্ছে কি, আমি আপনি শিখে দিই হচ্ছে বি এইভাবে লেখো, বাট বি কতটুক লেখো, একটার সাথে আরেকটা কিভাবে কানেকশন করবা। এর পরবর্তীতে হচ্ছে যে এই বি ডান দিকে বাঁকে দেবে না বাম দিকে, আমরা অক্ষর শিখে, কিন্তু সে যখন একটা সেন্টেন্স লেখে 2-3 পৃষ্ঠা পরে, এই বা 4-5 লাইন পরে, এটা কিন্তু অটোমেটিক তার আনকনসিয়াস মাইন্ড থেকে হয়ে যায়। তখন ওই আমাদের ওই শেখানোর মতন বি থাকে না, এটা তার ওই অটোমেটিক পার্সোনালিটির সাথে রিলেটেড হয়ে বি বা সি যা বলেন ওগুলো হয়ে যায়। নেক্সট, আপনি কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? জি ভাইয়া, পেয়েছি। জি। আর অন্য কেউ হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে বলেন। আমাদের আর 3 মিনিট আছে, আমরা 3 মিনিট শেষ করি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ম্যাম বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি ওই হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করার পর যে প্রবলেম গুলো আসলে আমাদের ধরা পড়বে একজন গ্রাফোলজিস্টের কাছ থেকে, তো ওগুলো চাইলে কি মানে যা সমস্যা সেই গ্রাফোলজিস্ট যদি দিক নির্দেশনা দেয় যে এটা এটা এইভাবে ঠিক করেন, তাহলে কি ওই ধরনের কিছু মানে ভালো কিছু কি সে ডেভেলপ করতে পারবে কিনা? অফকোর্স, আপনার হচ্ছে শুধু হ্যান্ড রাইটিং, আমার তো আসলে টাইম ছিল না, আমি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিলে হতো। সে যখন 2007 সালে, কয় সালে নির্বাচন আসছে, নির্বাচনের আগ পর্যন্ত তার এক ধরনের সিগনেচার ছিল, সেখানে ওই এখানে একটু রাউন্ড শেপ যা কার্ভ ছিল। বাট নির্বাচনের পর একদম পুরা শেপ চলে আসছে। দ্যাটস মিন সে হচ্ছে এইভাবে নিজেকে তৈরি করে নিছে, যার প্রভাবটা আমরা নিজেই দেখলাম নির্বাচনের আগে। বিশেষ করে 15 বছর আগে ডোনাল্ড ট্রাম্পের আপনি ভিডিও গুলো দেখেন, তার কথার মধ্যে অনেক নমনীয় ছিল সবকিছুর মধ্যে। আর আপনার যে আমাদের হ্যান্ড রাইটিং চেঞ্জ, আমি নিউরোপ্লাস্টিসিটির, আপনি তো এটা ভালো মতনই জানেন, এটা আমাদের ডেভেলপ হতে হবে। অর্থাৎ আমি হ্যান্ড রাইটিং একটা প্র্যাকটিস করতেছি, এটা আমার সাবকনসিয়াস মাইন্ডে যখন আসবে, দেন এটা রিফ্লেক্ট হবে। অতএব আমি এটা এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন এটা আমার সাবকনসিয়াস মাইন্ডে চলে আসে। এটা আমার খেয়াল রাখতে হবে। উইদাউট আমার সাবকনসিয়াস মাইন্ডে যাওয়া ছাড়া আমার এটা হচ্ছে খুব কুইকলি হবে না। বাট কয়েকটা জিনিস, যেটা সিগনেচার অ্যানালিসিস, কিছু প্যাটার্ন এক্সারসাইজ যেগুলো আছে, এগুলো করলে অনেক হেলদি ভাবে এই আপনার এগুলো ওভারকাম করা যায়। আর কারো কোশ্চেন?
থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যারা বাংলায় সিগনেচার করে তাদেরটা কিভাবে বুঝবো? হুম, বাংলা সিগনেচারের একটা মিনিং আছে, যেটা হচ্ছে আমার আগে সিগনেচার ছিল, বাট আমি এখন আমার সিগনেচারটা চেঞ্জ করে ফেলেছি, কারণ লাইফে এখন শাইন করতে হবে আরো বেশি। এটা হচ্ছে মিনিংটা, ওই ব্যক্তিটা তার কালচারটাকে সে হচ্ছে ধরে রাখেন। কালচারে কিন্তু অনেক মিনিং থাকে। একটা হচ্ছে যেমন বাঙালি কালচার, আমার কাছে আমার কালচার বলতে রিলিজিয়ন আমার কাছে কালচার। কজ আমি যে স্টাইলে চলাফেরা করি একদম ফুল মডার্ন স্টাইলে, বাট আমি থিঙ্কিং করি আমার মধ্যে কেন যেন মানে পিস টান একটা থাকে না, এই আমার রিলিজিয়নের একটা পিস টান চলে আসে, যার কারণে আমি চাইলেও রিলিজিয়ন ছাড়তে পারি না। দ্যাটস মিন ওই এগুলো আমার হ্যান্ড রাইটিং থেকে আমি এখনই না বুঝতে পারছি যে আসলে আমি কালচারটাকে একদম খুব আটকে রাখছি, আমি এটাকে ছাড়ছি না। আমি যে নিউ কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া পার্সোনাল লাইফে নেই, বাট কালচারটাকে এটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু বলে ওইটা না। নেক্সট। আপনি আপনার উত্তর পেয়েছেন যে হ্যান্ড রাইটিং এর? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। অন্য আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া জি জি বলেন। হচ্ছে সবসময় কি রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফ আলাদাই হবে? না, আপনি এক করেন, অসুবিধার কোথায়? আমরা তো দেখেন, আমরা কখনো রিয়েল সেলফ আইডিয়াল সেলফ গ্রাফোলজিস্টরাও আলাদা করতে বলি না, আমরা এক করতে বলি। আমরা অনেক হেলদি রাইটিং বলি না, আমরা বলি লিজিবল রাইটিং, অর্থাৎ লেখাগুলো যেন বোঝা যায়, আপনি আপনাকে অন্য কাছে শো করেন। এরপরে যেমন আছে তেমন, বাট আপনাকে একটু স্টিমুলেট মোটিভেটেড করি, বুস্ট আপ করে। এই যে বললাম না, আপনার লেখা থেকে হালকা একটু বড় করেন, অর্থাৎ আপনি নিজেকে একটু বুস্ট আপ করেন এতটুকু ডিস্টেন্স। অর্থাৎ আমি যদি পাবলিক প্লেসে একটু ঘাবড়ে যাই তাহলে এটা তো অসুবিধা না, এই জন্য একটু হালকা ডিস্টেন্স রাখা হয়। বাট আমার রিয়েল সেলফ আইডিয়াল সেলফ যেন পুরো মিল থাকে, ওই বিষয়ে ফোকাস করা হয়। আর অন্য কারো কোশ্চেন? এবার আপনারা ফিডব্যাক দিতে পারেন আপনাদের কেমন লাগলো। আর কেউ কি সামনে ওয়ার্কশপ এটা করবেন, বা কোর্স নিয়ে কারো কোনো প্ল্যান আছে কিনা? ভাইয়া এই কোর্সটার দুইটাই ব্যাপারে একটু details বললে ভালো হতো। আমি ডিটেলস হচ্ছে পোস্টে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি একটু আমাকে নক দিন, আমি আপনাকে ডিটেলস বলে। আসলে এটা তো ছিল সিগনেচার, এর জন্য এত শুধু আপনার হচ্ছে দেখেন, আপনার 18টা সেশন হবে এবং প্রতিটা সেশন 1 ঘন্টা 10 মিনিট করে হবে, জুমে হবে। আর এই তো আপনার এখানে খুব একদম ফার্স্ট টু লাস্ট সবল শিখে যাবে। এর পরবর্তীতে আপনারা সুপারভিশন পাবেন, আর আপনাদের হচ্ছে টিম থেকে আরো আমাদের এক্সপার্ট প্যানেল যারা আছে ওরা সুপারভিশন দিবে, এবং রিসার্চ টিমের সাথে আপনারা কাজ করার সুযোগ পাবেন। ভাইয়া ক্লাসগুলো কি মানে আপনি একাই নেবেন নাকি অন্য কেউ থাকবে, ট্রেনার না, বা সুপারভাইজার? আমি আপাতত একাই নিব, বাট ওই এই ইয়েতে আপনারা যখন এক্সারসাইজ করবেন কোর্স শেষে, তখন হচ্ছে একাধিক লোক আপনাদের কারো ভুল হলে ওগুলো ঠিক করে দিবে, আমরা যখন গ্রুপে এক্সারসাইজ করব। কিন্তু ফুল কোর্স আমি বাংলাতে নিচ্ছি আপনাদের জন্য, আমি একাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, মানে আপনি তো বলছেন জানুয়ারি থেকে শুরু হবে। এখন আমি কোর্সটা করতে চাচ্ছি, কিন্তু জানুয়ারি আমার স্কুল বর্তমানে এই সময়টা বন্ধ আছে, উইন্টার ভ্যাকেশন চলছে স্কুলে। হ্যাঁ, জি। জানুয়ারি থেকে আবার খুলে যাবে। হুম। আপনি কি একটু আগে শুরু করতে পারেন? আমি ইন্টারেস্টেড করতে। ওকে, মানে তাহলে ঠিক আছে, আমি আপনার সাথে হচ্ছে এই আমি ক্লাসে পরে কথা বলবো, অসুবিধা। আমি তো বলছি আমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, জি জি। আমার লাইফের টার্গেটটা হলো এই যে অল্প কয়জন ওনাদেরকে স্কিলফুল করা, যদি 2-1 জন হয় ওদেরকে দিয়েও শুরু করবো। আমার একদম খুব হাজার লোক আনার কোনো টার্গেট নেই। আমি ঠিক আছে আপনার হচ্ছে আগেই ট্রাই করে এবং হচ্ছে এত লেট না নিয়ে কুইকলি হচ্ছে ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করার ট্রাই করব। আপনার ক্লাস শেষে আমার সাথে একটু লং দিন। আর এনিওয়ান?